যদি কাশ্মীরে একসাথে ফিরাদ হাকিম সাহেব, সুজন চক্রবর্তী আর তার সাথে মোহাম্মদ সেলিম যদি ধরা পড়তো উগ্রপন্থীদের হাতে, তিনজনেরই প্যান্ট খুলতো উগ্রপন্থীরা। ফিরাদ হাকিম সাহেব আর মোহাম্মদ সেলিম ছাড়া পেয়ে যেত, আর সুজন চক্রবর্তীতে বাবা মার্কসও বাঁচাতে পারতো না, কার্ল মার্কসও বাঁচানোর ক্ষমতা ছিল না, ওখানে বন্দুকের গুলিটা ওখানে চলে যেত। লড়াইটা তখনও জাতের ছিল, এখনো জাতের আছে। এই ধরনের মানসিকতা, যে মানসিকতা অন্য ধর্মের মানুষকে বাঁচতে দিতে চায় না। আমরা দুটো ইস্যু নিয়ে এখানে যাচ্ছি, বিভিন্ন বিধানসভায় যাচ্ছি, বিভিন্ন জেলায় যাচ্ছি। ইস্যু দুটি কি? একটি হলো এই রাজ্য সরকারের জন্য 26,000 চাকরি যারা করতেন, শিক্ষক কর্মচারী, অশিক্ষক কর্মচারী, তাদের চাকরি চলে গেছে। মুখ্যমন্ত্রী যখন এই চাকরি চলে গেল, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন। প্রেস কনফারেন্স করলে প্রথমে বললেন সুকান্ত বাবু বলছেন এই চাকরি চলে যাওয়ার জন্য আমি নাকি দায়ী। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি নাকি দায়ী, আমরা তো কিছু করিনি, আমরা চাকরি খাইনি। মুখ্যমন্ত্রী, আপনি চাকরি খাননি, আপনি এবং আপনার দলের লোকেরা পয়সা খেয়েছে, সেই জন্য চাকরি চলে গেছে। আপনারা পয়সা ছাড়া অন্য কিছু খান না, আপনি ছাড়া কেউ দায়ী নয়। আপনি বারবার মিথ্যা কথা বলে শিক্ষকদেরকে বারবার বঞ্চিত করেছেন, বারবার তাদেরকে ললিপপ দিয়েছেন তাদের সমস্যার সমাধান করবেন। অথচ প্রচুর শিক্ষক তারা সেখানে এসএসসি ভবনের সামনে, আচার্য সদনের সামনে রাস্তায় শুয়ে আছে, রাত্রিবেলা বাচ্চা নিয়ে শুয়ে আছে, মহিলারা শুয়ে আছে। তারা ভাবছেন যে মুখ্যমন্ত্রীর সামনে, আচার্য ভবনের সামনে বিক্ষোভ করলে বুঝি চাকরি ফেরত পাবে। মুখ্যমন্ত্রী কি কাজ ছিল? চাকরি যেত না, সবার চাকরি বেঁচে যেত, যারা যোগ্য তাদের, অযোগ্যদের চাকরি চলে যেত। মুখ্যমন্ত্রীর একটাই কাজ করতে হতো, যোগ্য আর অযোগ্যদেরকে বাছাই করে লিস্টটা দিতে হতো, আর কিচ্ছু না। অথচ দেখুন ব্রাত্য বসু স্টেটমেন্ট, শিক্ষামন্ত্রী 11 তারিখে ব্রাত্য বসু বলছেন যে আমরা যোগ্য অযোগ্য প্রয়োজনে বাছাই করে ওয়েবসাইটে দিয়ে দেব। আর সেই ব্রাত্য বসু দিদির ধাতানি খেয়ে 22 তারিখে বলছে না, যোগ্য অযোগ্য লিস্ট আমরা কোন ওয়েবসাইটে দিতে পারবো না। সবাই বলছে দাদা কেন যোগ্য অযোগ্য লিস্ট ওয়েবসাইটে রাজ্য সরকার দিতে পারছে না, ওপেন আনতে পারছে না? আমি বললাম দাদা, আগেকার দিনের নিয়ম, আমাদের ঘরের মহিলারা ভাসুরের নাম মুখে আনতো না। তো তৃণমূল কংগ্রেসের এই অযোগ্য যারা, তারা তো তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে তবে চাকরি পেয়েছে, এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাসুর। তাই তৃণমূল কংগ্রেসের নাম মুখে নিতে পারবে না, ভাসুরদের নাম মুখে নিতে পারবে না। সেটা যোগ্য অযোগ্য লিস্ট পাঠানো হচ্ছে না। ডিআইয়ের কাছে চুপি চুপি কানে কানে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। গান শুনেছি আমরা, কি শুনেছেন তো? সেরকম ডিআইয়ের কাছে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না বলে লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, কারা কারা যোগ্য। অযোগ্যদের লিস্টটা দেওয়া হচ্ছে না। তাতে দেখি আমার ওখানে এক তৃণমূল কাউন্সিলরের বউয়ের নাম নেই, ওখানে তৃণমূল কাউন্সিলরের বউ, তার নাম নেই যোগ্যদের তালিকায়, তার মাইনে বন্ধ হবে আগামী মাস থেকে, অর্থাৎ সে বেটা অযোগ্য। যখন এসব পারেনি তখন আমি একবার বলেছিলাম আমার পরিবারকে টার্গেট করতে শুরু করেছে, কত নিম্ন রুচির পরিচয় দেয়। তারা বলে সুকান্ত মজুমদারের স্ত্রী নাকি অযোগ্যের তালিকায় আছে, ওর সাথে কিছু বরাহনন্দর আছে, যারা বাবুরের বংশধর কিছু আছে, তারাও সঙ্গে সঙ্গে লেখালেখি শুরু করেছে। পড়াশুনো তো কর, যোগ্য অযোগ্য ভাগ শুরু হয়েছে 16 সালের এসএসসি নিয়ে। সুকান্ত মজুমদারের স্ত্রী 2008 সালের এসএসসি, 2008 সালের এসএসসি, তা উত্তরবঙ্গ জেনে 2য় র্যাঙ্ক করা মহিলা হয়ে ও যে যোগদান করেছিল স্কুলে, তাকে নিয়ে টানাটানি করছে, ব্যক্তিগত আক্রমণে যাচ্ছে। সুকান্ত মজুমদার বুক ঢুকে বলতে পারে, দুবারের এমপি সুকান্ত মজুমদারের পরিবারের উপরে আঙুল তুলে কারো কথা বলার মতো হিম্মত নাই। এত বড় বাপের বেটা হয়ে আমরা রাজনীতি করি, আর টাকা কামানোর জন্য রাজনীতি করতে আসিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে আমরা আন্দোলন শুরু করলাম। আজকে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল করার জন্য এই রোদে ঘরে বেরিয়ে আমরা রাজনীতি, যারা ভারতীয় জনতা পার্টি করি তারা রাজনীতি করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় 1946 সাল, 47 সাল নদিয়া, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা সব পূর্ব পাকিস্তানে চলে যাওয়ার কথা ছিল। বন্ধুগণ, ইতিহাস ভুলে গেলে হবে না। ডেমোগ্রাফি, জনসংখ্যা, সেই জনসংখ্যার ভিত্তিতে বঙ্গপ্রদেশ, তৎকালীন বঙ্গ পূর্ব বাংলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল।
নিয়ম অনুসারে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পুরোটা পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বিজ্ঞানী মেঘনাথ সাহা, এরকম প্রমুখ মানুষ, আমাদের সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা, তিনি জনসংঘের নেতা ছিলেন, তারা সবাই লড়াই করলেন, বললেন যে গোটা বাংলা যদি পূর্ব পাকিস্তানে চলে যায়, বাঙালি হিন্দুর কি হবে, বাঙালি হিন্দু কোথায় থাকবে। 1946 সালে কলকাতার রাস্তায় গ্রেট ক্যালকাটা কিলিং শুরু করলো জিন্না এবং তার সোহরাওয়ার্দী। তারা গোটা কলকাতার রাস্তা রক্ত লাল হয়ে গেল, মহিলাদের ইজ্জত নেওয়া শুরু হলো। বাঙালি হিন্দু চুপ করে বসেছিল। সেই সময় বাঙালির হিন্দুদের মধ্যে থেকে গোপাল মুখোপাধ্যায়, গোপাল পাঠা, যেহেতু তিনি পাঠার কাকার কাজ করতেন উত্তর কলকাতাতে, গোপাল পাঠা নামে থেকে চিনত, সে পাঠা কাকার অস্ত্র নিয়ে রাস্তায় নামলেন, সঙ্গে কিছু বিহারি যুবক, নন বেঙ্গলি যুবক। তারা যখন শুরু করলেন অস্ত্র ধরা, তখন ত্রাহিমাম তাহিমাম করে শান্তির বাণী নিয়ে তখন গান্ধীর কাছে দৌড়লেন জিন্না অ্যান্ড কোম্পানি। তাই আমি এই ইতিহাসটা স্মরণ করালাম। আজকে মুর্শিদাবাদে যেটা হচ্ছে সেটা গ্রেট ক্যালকাটা কিলিংসেরই অংশ। গ্রেট ক্যালকাটা ইনিংসের চ্যাপ্টার 2 শুরু করার চেষ্টা করছে। যারা করছেন গ্রেট ক্যালকাটা কিলিংস চালু করার, তাদের পরিষ্কার বলে দিই, বাঙালি এখন গোপাল পাঠা তৈরি করতে ভুলে যায়নি। প্রয়োজন হলে হাজার হাজার গোপাল পাঠা নামবে, হাতে অস্ত্র নিয়ে নামবে, তারা লড়াই করার জন্য নামবে। আজকে ভাবতে পারেন 21 তারিখে আমি নিজে মুর্শিদাবাদে গেছিলাম। টানা 5 ঘন্টা প্রত্যেকটা আক্রান্ত বাড়ি, প্রত্যেকটা আক্রান্ত মানুষ, 5 ঘন্টায় যতজনের সাথে কথা বলা যায় ততজনের সাথে আমি কথা বলেছি। কি পরিস্থিতি, 5টা দোকান, 3টে হিন্দুর 2টো মুসলমান, পাশাপাশি, একদম পাশাপাশি। ধরুন এখানে যেরকম গেটের মতো দেখা যাচ্ছে, এরকম 5টা হিন্দুর দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, মুসলমানের দোকান ইনট্যাক্ট, কেউ স্পর্শ পর্যন্ত করেনি। কি সেকুলারিজম! আহা! আর দিদি তবু কি বলবেন, সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, তাদের একটাই ধর্ম, তারা হচ্ছে তৃণমূল ধর্ম, চোর ধর্ম। তৃণমূল ধর্ম হচ্ছে সন্ত্রাসবাদীদের ধর্ম। ভাবের ঘরে চুরি করছে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, তার নামটা আমি বলছি না। 10 দিন পর আমি যেদিন গেছি সেদিন বাড়িতে এসছে, পাগলের মতো করছে, বলছে দেখাচ্ছে আমার বিয়ে 7 মাস পরে, এখানে সোনার গয়না আছে। স্যার, সব লোকাল। মুখ্যমন্ত্রী বলছে বাইরে থেকে এসেছিল, বলে বাইরে থেকে এলো বাচ্চা মেয়েটি। সেদিন কিভাবে পালিয়েছে জানেন? ঘরের মধ্যে, যে ঘরে ঠাকুর ঘর ভাঙচুর হচ্ছে, ঠাকুর ভেঙে পেচ্ছাপ করে দিয়েছে, মূর্তি ভেঙে পেচ্ছাপ করে দিয়েছে। পাশের ঘরে মেয়েটি লুকিয়ে আছে, বলছে এই ঘরে এই বাড়িতে 3টে সুন্দরী মেয়ে আছে, শালীদেরকে বের কর, রেপ করব। ভাবুন, এই পশ্চিমবঙ্গে যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে, সেই সময় একজন হিন্দু বাচ্চা মেয়েকে সবে কলেজের গণ্ডিতে পা দিয়েছে, সেই মেয়েকে এই ধরনের কথা শুনতে হচ্ছে। মেয়েটা কি করবে? সিঁড়ি দিয়ে উঠে ছাদ থেকে পাশের ছাদে টপকে কোন রকম ইজ্জত নিয়ে বাঁচিয়েছে। ঝাড়খণ্ডে 10 দিন থাকার পর সেদিন আমার সামনে এসে বলছে, দাদা আমরা হিন্দু বলে কি আমাদের বাঁচার অধিকার নেই? আমার সাথে কে বিয়ে করবে এরপরে? আমাকে কোন ঘর তুলবে? আর আমরা কাকে দোষ দিচ্ছি? কেন দোষ দিচ্ছি? 4 ঘন্টা চন্দন দাস, বাবা হরগোবিন্দ দাস মার খেলো, এদিক দিয়ে কোপানো হলো। কারা কুপিয়েছে শুনলে অবাক হবেন। 4টে বাড়ি পরে একজন ফেরিওয়ালা, পাশের বাড়ির কাকু। আমরা যেটা সবসময় বলি, মোরা একই বিনতে 2টি কুসুম, হিন্দু মুসলমান, ছোটবেলা থেকে পড়ে এসছি। আজকে সেই পাশের বাড়ির কাকু, সে সাম্প্রদায়িক শক্তি নিয়ে, সাম্প্রদায়িক চেতনা নিয়ে সেই বাড়িতে গিয়ে 2জনকে কুপিয়েছে। 4 ঘন্টা পরে থেকেছে বডি, 4 ঘন্টা। পুলিশকে ফোন করেছে, পুলিশ দাঁড়িয়ে আছে, বাড়ি পুলিশের সামনে বাড়ি পোড়ানো হচ্ছে। পুলিশ বলছে আমরা কিছু করতে পারবো না, আপনারা করে নিন। তাই সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী বা জগন্নাথ সরকার, তারা যখন হিন্দুদেরকে অস্ত্র রাখার কথা বলে তখন কোনো অন্যায় করে না। হিন্দুদেরকে যদি পুলিশ বলে নিজেদের অধিকারে বাঁচায়, তাহলে অস্ত্র রাখা কি অপরাধ? অস্ত্র রাখা কি অপরাধ? নিজেদের বাঁচার অধিকার। 4 ঘন্টা তো লাগবে বিএসএফ নামতে। আপনার এখানেও আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, মিলিয়ে নেবেন, স্ট্যাম্প পেপারে লিখে রাখুন। পরিকল্পনা চলছে, মুর্শিদাবাদে এক্সপেরিমেন্ট হয়ে গেল, নেক্সট এক্সপেরিমেন্ট কিন্তু নদিয়া থেকে শুরু হবে।
প্রথম টার্গেট হবে উত্তর নদিয়া, তারপরে হবে দক্ষিণ নদিয়া। আমি লিখে দিয়ে গেলাম, মিলিয়ে নেবেন অক্ষরে অক্ষরে। শুনে এখন থেকে কোমর বেঁধে তৈরি হন। হিন্দু সমস্ত দেবদেবীদের হাতে অস্ত্র আছে, যতক্ষণ না পুলিশ আপনাকে বাঁচাতে পারবে ততক্ষণ নিজেদের বাঁচার ব্যবস্থা নিজেদেরকে করতে হবে, নিজেদেরকে গোপাল ঠাকুর হতে হবে, নিজেদেরকে সেটা রক্ষা করতে হবে নিজেদের জায়গা। নাহলে পরে কেউ আমাদেরকে রক্ষা করবে না, কেউ কোনোদিন রক্ষা করেনি। আমাদের শাস্ত্রে বলা আছে, আমাদেরকে ছোটবেলা থেকে শুধু অর্ধেক লাইন শেখানো হয়েছে। কি শেখানো হয়েছে? অহিংসা পরমো ধর্ম। তার পরের লাইনটা আমরা আর পড়িনি। অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা ততই বচ। অর্থাৎ ধর্ম বাঁচানোর জন্য যদি হিংসা করতে হয়, সেই হিংসা শাস্ত্রসম্মত এবং সেটা পুণ্যের কাজ, সেটা প্রয়োজনে 100 বার করা উচিত, তাহলে হিন্দুকে করা উচিত। সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই বাঙালি হিন্দুর যে বাসস্থান তৈরি হয়েছিল, এই বাসস্থানকে রক্ষা আমাদেরকে করতে হবে। আজ কাশ্মীরে 26 জন মারা গেল। আমি আপনাদের সকলকে, যারা আমার কথা শুনছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের কাছে আমার কথা চলে যাচ্ছে, এই 26 জনের প্রাণ কেন গেল? তারা কি জিজ্ঞেস করা হয়েছিল তাদেরকে? বাড়ি কোথায় জিজ্ঞেস করেনি, এসসি এসটি ওবিসি জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে শুধু হিন্দু কি হিন্দু না। প্রয়োজনে বলেছে কলমা পড়তে পারো, কলমা করতে পারেনি যারা, তাদের মাথায় গুলি মারা হয়েছে। গুলি মারার পর হেসেছে তারা। দোষ কি তাদের? হিন্দু। মিলিয়ে দেখুন, মুর্শিদাবাদে বাড়ি পড়েছে, দোষ কি? হিন্দু। মুর্শিদাবাদে দোকান পড়েছে, দোষ কি? হিন্দু। আর কাশ্মীরে যারা মারা গেল, দোষ কি? হিন্দু। ভালো করে তাকিয়ে দেখুন, ওদিকে পাকিস্তান আর এদিকে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ। কাশ্মীর আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে এক করে দিয়েছে। পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছে মমতা ব্যানার্জি। এই পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার জন্য পরিকল্পনা করছে মমতা ব্যানার্জি। সেই জন্য সবাই প্রস্তুত হন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? উনি বিশ্বাস করেন ওনার অসীম ক্ষমতা, উনি আপনাদেরকে বোকা বানাতে পারেন নাকি সবসময় বিশ্বাস করেন। বিশেষ করে মহিলাদেরকে বলে রেখেছেন, মহিলা ভোটটা আমার আর মুসলিম ভোট আমার, এম স্কোয়ার ভোট, এম ইন্টু এম। ছোটবেলায় বীজগণিত করতাম আমরা, এম স্কোয়ার ভোট নিয়ে সবাই দিদিকে বলছে। আমি গোপন সূত্রে খবর পেলাম, ওই যে গোপন সূত্রে খবর পেলাম, দিদিকে বলছে, দিদি মহিলারাও রেগে গেছে, বলছে আপনাকে ভোট দেবে না, 26-এ জিতবেন কি করে? তখন দিদি গল্প শুনিয়েছে, বলে শোন ওর সাঙ্গপাঙ্গকে। বলছে কি বলছে? বলছে দেখ, রামায়ণে একটা গল্প আছে। কি গল্প? রামায়ণে মা সীতা একদিন তাদের যে কুটির সেখানে বসে আছে, সেখানে একটা সোনার হরিণ চলে এসছে। মা সীতার দেখে লোভ হয়েছে, লোভে মা সীতা বলেছে ভগবান রামচন্দ্রকে বলেছেন যে আমার এটা চাই স্বামী, আপনি ধরে এনে দিন। ভগবান রামচন্দ্র তীর ধনুক নিয়ে গেছে, আপনারা সবাই গল্প জানেন। এই যাচ্ছে সেই যাচ্ছে, এই যাচ্ছে সেই যাচ্ছে, গিয়ে হরিণকে যখন তীর মেরেছে ধরতে না পেরে, হরিণ দেখে রাক্ষসে পরিণত হয়েছে। রাক্ষসের নাম মারিচ। সে মারা যাওয়ার সময় সীতা সীতা লক্ষণ লক্ষণ করে চিৎকার করছে। তখন লক্ষণকে ভাই মা সীতা বলেছে, ভাই লক্ষণ তুমি গিয়ে অন্বেষণ করো ভগবান রামচন্দ্র কোথায় মারা গেল। ভগবান রামচন্দ্রের খোঁজে লক্ষণ গেছেন, সামনে একটা দাগ কেটে দিয়ে গেছেন লক্ষণ রেখা, আর বলেছেন মাকে, মা এদিকে বেরোলো না, বেরোলেই তোমার হরণ হবে, তুমি কেউ না কেউ তোমাকে ধরণ করে নিয়ে যাবে, তোমার বিপদ হবে, যাবে না। মা সীতা ভেতরেই ছিলেন। হঠাৎ এক সন্ন্যাসী এলেন, গেরুয়া বসন পরে, একেবারে মাথায় গেরুয়া টিকা দিয়ে, দেখলেই মনে হয় বিজেপির লোক। হ্যাঁ, মা সীতা ভুল করলেন, ভাবলেন বিজেপি, চলে গেলেন। কি হলো? হরণ হলো। তো মমতা ব্যানার্জি সাঙ্গপাঙ্গ যারা বসেছিল বলে, দিদি গল্পটা তো জানি, কিন্তু কি বললেন বুঝলেন না তো, এর মানেটা কি? বলে ওই যে সোনার হরিণ, বুঝলি না, ওটা আমার লক্ষ্মীর ভান্ডার। পরের বার 500 টাকা বাড়িয়ে দেবো, মহিলারা দৌড়বে লক্ষ্মীর ভান্ডারের পেছনে। হরিণও দৌড়াচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দৌড়াচ্ছে, মহিলারাও দৌড়াচ্ছে, ভোট দেবে। আর তারপরে আমি গেরুয়া বসন পরে রাবণ হয়ে সমস্ত ভোট হরণ করে হিন্দুদের উপর অত্যাচার করবো, সেই হচ্ছে প্ল্যানিং। সেই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছে। দেখুন এখন ভূতের মুখে রাম নাম, যে রাম নাম বললে পালিয়ে যেত,
গাড়ি থেকে নেমে পাগলা কুকুরের মতো হামলা করতো, ওটা আমাকে গালি দিচ্ছে, সে এমন ওখানে গিয়ে বলছে জয় জগন্নাথ, বর্গীর জয় মানে জগন্নাথ প্রচার করছে, বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে। আমি আমার কর্মীদেরকে বলবো, যেখানে যেখানে জগন্নাথ মন্দিরের পোস্টার লাগিয়েছে তার সামনে একটু করে মুর্শিদাবাদের পোড়া বাড়ি, পোড়া ঘর, তাদের খুনের দেহগুলোর ছবি একটু লাগিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাঙ্গপাঙ্গরা দেখবে। আর আমি পরিষ্কার বলে দিচ্ছি, যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে বা লাল ঝান্ডা লাগিয়ে ওখানে করছো না, যারা বলছে মানুষের কি বলছে লড়াইটা ভাতের হয় জাতের হয় না, তাদের পরিষ্কার বলে দিচ্ছি, যদি কাশ্মীরে একসাথে ফিরহাদ হাকিম সাহেব, সুজন চক্রবর্তী আর তার সাথে মোহাম্মদ সেলিম যদি ধরা পড়তো উগ্রপন্থীদের হাতে, তিনজনেরই প্যান্ট খুলতো উগ্রপন্থীরা। ফিরহাদ হাকিম সাহেব আর মোহাম্মদ সেলিম ছাড়া পেয়ে যেত, আর সুজন চক্রবর্তীতে বাবা মার্কসও বাঁচাতে পারতো না, কার্ল মার্কসও বাঁচানোর ক্ষমতা ছিল না, ওখানে বন্দুকের গুলিটা করে চলে যেত। এটা হচ্ছে কমরেড, লড়াইটা ভাতের করুণ্য ছিল না, লড়াইটা তখনও জাতের ছিল, এখনো জাতের আছে। এই ধরনের মানসিকতা, যে মানসিকতা অন্য ধর্মের মানুষকে বাঁচতে দিতে চায় না, অন্য ধর্মের ধর্মকে সহ্য করতে পারে না। আইএসের ওখানে গেলে দেখবেন, আইএস এর নাম শুনেছেন তো, বাচ্চারা এরকম করে, এরকম করবে, এরকম করবে। ওয়ান রিলিজিয়ান, ওয়ান বুক, ওয়ান গড, এইটাই সিম্বল। সবসময় এরকম এক আঙুল দেখাবে, আর আপনাকে দেখলে এরকম, মানে আপনি যদি কাফের হন আপনার গলা কাটা যাবে। এই যে চিন্তা ভাবনা, ভারতীয় জনতা পার্টি এই চিন্তা ভাবনার বিরোধী। আমরা 100 বার বলবো, আমরা 100 বার ফেসবুকে লিখবো। আমরা যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে পরে আমাদেরকে শোকজ করুন, কিন্তু 5,000 টাকা করে ফাইন লাগানোর কাজ করছে বলে আমরা শুনতে পাচ্ছি। আমরা কিন্তু হাইকোর্টে গিয়ে সেই অফিসারকে গিয়ে ক্ষমা চাওয়াবো, প্রয়োজনে তার ভর্তি করানোর ব্যবস্থা আমরা হাইকোর্ট থেকে করবো। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। কেউ যদি মিথ্যে কথা বলে দাঙ্গায় উস্কানি দেয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। কিন্তু যদি কাশ্মীরে যদি কেউ বলে যে হ্যাঁ ধর্ম জিজ্ঞেস করে গুলি মারা হয়েছে, এর মধ্যে মিথ্যা কথা কোথায় আছে? সত্যি কথা বলা কোনো পাপ হতে পারে না। যদি কেউ বলে যে ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরের সামনে দুটো অপশন রেখেছিল, যে হয় গলা দাও না ধর্ম দাও, গুরু তেগ বাহাদুর ধর্ম দেয়নি, তিনি তার ধর্ম না দিয়ে গলা দিয়েছেন। এখনো দিল্লিতে চলুন, শীজগঞ্জ গুরুদুয়ারা আছে, গলাটা ওইখানে কাটা হয়েছিল। শীজ মানে মাথা, সেই থেকে সেই গুরুদুয়ারার নাম হয়ে গেছে শীজগঞ্জ। জোরাবর সিং, ফতেহ সিং 10 বছর 12 বছরের বাচ্চা সাহাব যাদের বলা হয়, ওদের বাঁচাতে মানে শিখরা বলে তাদের পবিত্র গুরুদেবের সন্তান। দেয়ালে পুঁতে দেওয়া হয়েছিল জ্যান্ত জিন্দা, বলা হয়েছিল 10 বছর 12 বছরের পুত্রকে গুরু তেগ বাহাদুরের, ধর্ম দাও না তোমাদেরকে জ্যান্ত দেয়ালে পুঁতে দেওয়া হবে। তাহলে ধর্ম নেয়নি। এটা হিন্দু জাতি, এটা শিখ জাতি, 1000 বছর ধরে লড়াই করে এসছি। আমার বাপ ঠাকুরটা লড়াই করেছে বলে আমার নামের পাশে মজুমদার আছে, ওনার নামের পাশে সরকার আছে, এনার নামের পাশে নন্দী আছে। আর যাদের বাপ ঠাকুর দ্বারা লড়াই করতে পারেনি তারা অভাগা, তাদের নামের পাশে হাকিম টাইটেল হয়ে গেছে, তাদের নামের পাশে টাইটেল পরিবর্তন হয়ে গেছে। আমরা অভাগা নই, যারা অভাগা তাদের নামের পরিবর্তন হয়ে গেছে। তাই বন্ধুগণ, আগামী দিনে লড়াইকে আরো শক্তিশালী করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উৎখাত হবে। আজকে আমি জানতে পারলাম আমাদের বিধায়ক, রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক, সেখানে কামালপুর গ্রাম পঞ্চায়েতের 3 জন যুবক, রনি মন্ডল, ইকবাল মন্ডল, সাইদুল মন্ডল ফেসবুকে মন্তব্য করেছে, ধানতলা যদি 15 মিনিট, ধানতলা থানা যদি 15 মিনিট চুপ করে থাকে তাহলে হিন্দুদের লাশ নাকি গঙ্গা জলে ভাসিয়ে দেবে। তো আমাদের লোকেরা কিছু করেনি, একটু ট্রেলার দেখিয়েছে শুনলাম, নাকি কি দেখিয়েছে নাকি খবর আছে আমাদের কাছে? হ্যাঁ, একটু ট্রেলার দেখিয়েছি, তাতেই শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আমাদের যোগীজি উত্তরপ্রদেশ থেকে বলেছেন, লাতোকে ভূত ভাতও সে নেই মানতে। যে দেবতা যে ফুলে খুশি হয় তাকে সেই ফুল দিন, লড়াই করুন। আর তৃণমূল কংগ্রেস নামক জিহাদিদের পার্টিটাকে আগামী 26-এর নির্বাচনে বিসর্জন দিন, এবং বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা তৈরি করব। আজ গোটা ভারতবর্ষ ভাবছে, পশ্চিমবঙ্গের হিন্দুরা ভাবছে যে আগামী দিনে আমরা কোথায় যাব। সেই জন্য একটাই যাওয়ার জায়গা আছে বন্ধুগণ। আফগানিস্তান থেকে আমরা পালাতে শুরু করেছিলাম, হিন্দুকুশ পর্বতমালা থেকে, পূর্বে ঢাকার কালীবাড়ি থেকে, ঢাকেশ্বরী মন্দির থেকে পালিয়েছি। পূর্ব দিকে পূর্ব পাকিস্তান হয়ে গেল, বাংলাদেশ হয়ে গেল, চাপতে 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 নদিয়া, দিনাজপুর, মালদা, 24 পরগনা,
চাপছি চাপছি চাপছি। পশ্চিম দিকে আফগানিস্তান, মাতা গান্ধারীর বাড়ি ছিল, এখন আপনি ঢুকতে পারবেন না, দেখবেন জোব্বা পরে তালিবান ঘুরে বেড়াচ্ছে। চাপছে পশ্চিম দিক থেকে, পূর্ব পশ্চিম চাপা হয়ে গেছে, মাঝখানে পড়ে আছি আমরা। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, যাবার কোনো জায়গা নাই, দেয়ালে পিঠ থেকে গেছে। এখন একটাই উপায়, লড়াই করার উপায়। তাই সেই সময় রাজপুতরা যেরকম মাথায় গেরুয়া ফেটি বেঁধে হর হর মহাদেব বলে যুদ্ধক্ষেত্রে লাফিয়ে পড়তো এবং শেষ পর্যন্ত লড়াই করত, সেই লড়াই ভারতীয় জনতা পার্টির লড়াই করতে হবে এবং সেই লড়াই করে এই হিন্দুদের দেশকে, হিন্দুদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, বাঙালি হিন্দুর শেষ আশ্রয়স্থলকে বাঁচাতে হবে। সেই আহ্বান জানিয়ে আপনি সকলকে আমার নমস্কার এবং গৈরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। চন্দন দাসকে মারা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের হত্যাকারী মুখ্যমন্ত্রী তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের হত্যাকারী মুখ্যমন্ত্রী তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। চন্দন দাস হরগোবিন্দ দাসের হত্যাকারী পুলিশ মন্ত্রী তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম। জোরে বলতে হবে তো, পুলিশ অফিস ঘুষ খেয়ে খেয়ে অপবিত্র হয়ে গেছে, রাম নামে পবিত্র করতে হবে। হ্যাঁ, মমতার দাবিদারি করতে করতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ। ভারত মাতা কি। ধন্যবাদ, নমস্কার।